শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। মাত্র 12 কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষে আসামিদের সাজা ঘোষণার তারিখ নির্ধারণে স্বস্তি, দোষীদের সর্বোচ্চ শাস্তির আশা। বিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নির্দেশনা চান উদ্যোক্তারা। উচ্ছে কর কমানো সহ অডিটের নামে ভোগান্তি না করার দাবি, ব্যবসা বান্ধব রূপরেখা চান অর্থনীতিবিদরাও। এবং তুরস্কে বৈঠকে 1000 বন্দি বিনিময়ে সম্মত রাশিয়া ইউক্রেন। নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ মস্কোর। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহ্বান জেলেনস্কির। সকালের সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। দ্রুত সময়ের মধ্যে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণে স্বস্তি জানালেও অভিযুক্তদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি স্বজন, এলাকাবাসী ও আইনজীবীদের। মাগুরা থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। শিশু আসিয়া নেই, মেয়ের শূন্যতায় কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে মা আয়েশা খাতুনের। এখন শুধু অপেক্ষায় ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির। মাত্র 12 কার্যদিবসে শেষ হয় আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম। 13 মে সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায়ের দিন ধার্য করেন শনিবার। দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করায় স্বস্তি ফিরেছে স্বজনদের মধ্যে। এখন প্রধান অভিযুক্ত হিটু শেখের ফাঁসি সহ তার 2 ছেলে সজীব, রাতুল এবং হিটুর স্ত্রী চাহিদা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। হিটু শেখের সর্বোচ্চ সাজা যেটা হয় ফাঁসি, এটা আমরা দাবি করতেছি। যে অন্যায় করেছে ওর শাস্তি সাজাই হওয়া উচিত। তালি 10 জন আরো 20 গ্রামের মানুষ বা সমাজের লোক ভয় পাবে। চাই তার শাস্তি সাজা ফাঁসি হোক। আমার আসিয়ার যেভাবে ওরা হত্যা করেছে ঠিক সেইভাবে যেন 1 নম্বর আসামি হিটু শেখের ওইভাবে যেন ফাঁসি দেয়, যাতে আর কোনো আসিয়ার মার বুক যেন খালি না হয়, কোনো আসিয়া যেন এইভাবে মৃত্যুর কোলে না ঢলে পড়ে। 6 মার্চ বোনের বাড়ি মাগুরার নিজধানদলী গ্রামে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। ঘটনার 7 দিন পর 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। এই মুহূর্তে মাগুরা আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে দ্বিতীয় নজির হতে যাচ্ছে। খুবই স্বল্প সময়ে আলোচিত এই মামলার রায় ঘোষণা করতে যাচ্ছেন মাগুরা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। আর যেটি বলে রাখি যে এই মামলায় একজন আসামি, মূল যে প্রধান আসামি 164 করেছেন এবং তিনি আদালতে দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তিনি একাই এই ধর্ষণের পরে হত্যা করেছেন। আর তার বিরুদ্ধে সে কারণেই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 9-2 ধারায় অভিযোগ আনা হয়েছে ধর্ষণের ফলে মৃত্যু, এবং এই ধারায় সর্বোচ্চ শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। আর বাকি যে 3 জন আসামি রয়েছেন, যে আসিয়ার বোনের স্বামী এবং আসিয়ার বোনের ভাসুর, এই দুজনের বিরুদ্ধে 508 ধারার অভিযোগ আনা হয়েছে। 508 ধারা দণ্ডবিধি, এবং এই দণ্ডবিধির ধারায় যেটি বলা হয়েছে যে ভয় ভীতি প্রদর্শন, এবং এই ধারার অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ 2 থেকে 3 বছরের সাজার বিধান রয়েছে। আর বাকি একজন আসিয়ার বোনের শাশুড়ি, তার বিরুদ্ধে মামলার আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছে এবং সেটিও দণ্ডবিধির 201 ধারা অনুযায়ী, এবং এই ধারার সর্বোচ্চ সাজা 3 থেকে 7 বছরের বিধান, বিভিন্ন মেয়াদী বিধান রয়েছে যেটি বিচারক প্রমাণ পান সেই অনুযায়ী রায় ঘোষণা করবেন। এই মামলায় 29 জন সাক্ষ্য দিয়েছে রাষ্ট্রপক্ষ থেকে। এর মধ্যে 16 জনই জব্দ তালিকার সাক্ষী। বিভিন্ন যেহেতু আসিয়া বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, ডাক্তারদেরও এখানে সাক্ষ্য হিসাবে নেওয়া হয়েছে এবং প্রত্যক্ষদর্শী বা যারা ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, যে ধরনের 29 জন সাক্ষী আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষের থেকে বিশেষ প্রসিকিউটর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং তিনি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার এহসানুল্লাহ সমাজি তিনি আমাদেরকে জানিয়েছেন যে 4 জন আসামির বিরুদ্ধেই অভিযোগ প্রমাণ করতে তারা সক্ষম হয়েছেন এবং আইনের যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী সব আসামিরই সর্বোচ্চ সাজা হবে এমনটি প্রত্যাশা করছেন। আর পুরো বাংলাদেশ কিন্তু তাকিয়ে আছে আজকের রায়টির দিকে, কারণ আসিয়া যখন ধর্ষণের শিকার হলেন, তিনি যখন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, পুরো বাংলাদেশের মানুষই কিন্তু প্রতিবাদে ফেটে পড়েছিল এবং তারা আজকের রায়টির দিকে অপেক্ষা করছে। এখনও আসামিদের আদালতে হাজির করা হয়নি। আসামিরা যেহেতু ঝিনাইদহ কারাগারে থাকেন, তাদেরকে নিয়ে আসার প্রক্রিয়াটি চলছে এবং প্রক্রিয়াটি চলার আসামিরা আসলে এবং 10টার পরে এই রায়টি ঘোষণা হবে এবং এর রায়ে সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে এবং মাগুরাবাসী সেই প্রতীক্ষায় কিন্তু এখন করছেন। তো এই ছিল
মূলত মাগুরার জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মাগুরা থেকে। সংকটের সমাধান সহ 3 দাবি মেনে নেয়ার আশ্বাসে অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে এসে দাবি মেনে নেয়ার কথা জানান ইউজিসি চেয়ারম্যান। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষক সমিতি, তবে দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আবাসন নিশ্চিত না হলে ৭০% শিক্ষার্থীদের ভাতা, বাজেট বৃদ্ধি ও দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন, এই 3 দাবিতে গেল 3 দিন রাজপথে নির্ঘুম সময় কাটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, পরে কাকরাইল মোড়ে চলে অবস্থান কর্মসূচি ও গণ অনশন। আন্দোলনকারীদের এক দফা লাঠিপেটা করে পুলিশ, তথ্য উপদেষ্টার শরীরে বোতল ছুড়ে মারার ঘটনাও ঘটে। অবশেষ শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে 3 দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এরপর রাত 8টার দিকে শিক্ষার্থীদের অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি চেয়ারম্যান। সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে অতি দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা একসাথে কাজ করব। আপনারা যখন মনে করেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আপনাদের কমিশন, আপনারা আসবেন, আমরা একসাথে বসে আলোচনা করে সব সিদ্ধান্ত গ্রহণ করব। সবকিছু রেসপন্সিবিলিটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তরফ থেকে আমি এবং আমার সম্মানীয় সদস্য গ্রহণ করছি। পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দাবি মানার আশ্বাসে সন্তোষ জানিয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন। দাবি বাস্তবায়িত হয়েছে, পূর্ণ হয়েছে। তো আপনারা যারা কষ্ট করে আজকের প্রোগ্রাম করেছেন, আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চলমান আজকের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করছি। দাবি মেনে নেওয়ার আশ্বাসে খুশি শিক্ষার্থীরাও, তবে দ্রুত পদক্ষেপ দেখতে চান তারা। আমরা আপাতত আশ্বস্ত আছি, কিন্তু যদি না করে তাহলে আমরা আবার ফের আন্দোলনের ডাক দেবো ইনশাল্লাহ। প্রজ্ঞাপনটা যদি লিখিতভাবে দেওয়া হতো তাহলে আমরা আরো বেশি খুশি হতাম। ওনারা অবশ্যই আমাদের সাথে আছে, ওনারা অবশ্যই আমাদের সাথে থাকবে, এই বিশ্বাসটা আমরা করি। আন্দোলন শেষে এখন ক্লাসরুমে ফেরার অপেক্ষায় শিক্ষার্থীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে চলছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। রাজধানীবাসীর নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করতে এবং একই সাথে ঈদুল আজহা উপলক্ষে যেন কোনো প্রকার টিকিট নৈরাজ্যের শিকার যেন যাত্রীরা না হয়, এজন্য কিন্তু গতকাল থেকেই ঈদের যে অগ্রিম টিকিট বিক্রি সেটি শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে। আমরা এখন বর্তমানে রয়েছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এবং আমরা এখানে এসে যে বিষয়গুলো জানতে পেরেছি যে গতকাল থেকেই কিন্তু ঈদের যে অগ্রিম টিকিট বিক্রি সেটি শুরু হয়েছে এবং এটি চলবে কিন্তু আগামী 28শে মে পর্যন্ত। আগামী 29 মে থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত যেসব দূরপাল্লার পরিবহনগুলো রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে ছুটে যায় সেই বাসগুলোর আসলে টিকিট বিক্রি গতকাল থেকেই শুরু হয়েছে এবং এবার টিকিট বিক্রি কিন্তু অনলাইন এবং একই সাথে নির্ধারিত যে টিকিট কাউন্টারগুলো আছে পরিবহন সংশ্লিষ্টদের, সেই টিকিট কাউন্টারগুলোতেও কিন্তু বিক্রি হচ্ছে। আমরা এই গাবতলী বাস টার্মিনালে এসে যেটা দেখেছি যে এখন পর্যন্ত আসলে মানুষের মাঝে সেই উল্লেখযোগ্য হারে যে টিকিট
কেনার যে হিড়িক সেটি এখনো পড়েনি। সংশ্লিষ্টরা বলছে হয়তোবা আগামী মানে চলতি সপ্তাহের শেষ দিক থেকে এই টিকিট কেনার যে একটা ধুম সেটি পড়তে পারে। তবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য অনলাইনে আসলে টিকিট বিক্রিটা বেশ বৃদ্ধি পেয়েছে এবং টিকিটের যে দাম সেটি সাধারণ সময়ের মতো করেই আসলে রাখা হবে বলে আমাদেরকে পরিবহন মালিকদের সংশ্লিষ্ট যারা আছেন তারা জানিয়েছেন। এবং তারা যে জিনিসটি বলেছেন যে বিআরটি এর নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াটাতেই কিন্তু ঈদুল আজহায় পরিবহন সেবা তারা দিয়ে থাকবেন। তবে বিগত ঈদুল ফিতরের মতো এবারও আসলে এসি যে বাসগুলো আছে সেগুলোর ভাড়ার ব্যাপারে তারা বেশ উদ্যোগ নেবেন যাতে সেটাও আসলে নির্ধারিত থাকে। তো এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে বাসের অগ্রিম টিকিট বিক্রি সে ব্যাপার খবরের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম গাবতলী বাস টার্মিনাল থেকে। আসছে বাজেটে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের সুস্পষ্ট দিক নির্দেশনা চান রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। চান অডিটের নামে ভোগান্তি না করার ফয়সালা। সেই সঙ্গে উৎসে কর কমানো সহ নানা কৌশলে সরকারকে শিল্প বান্ধব নীতি নিয়ে এগিয়ে আসার তাগিদ তাদের। আগামী বাজেটেই ব্যবসা বিনিয়োগ বান্ধব একটি রূপরেখা দেখতে চান অর্থনীতিবিদরাও। MS আরেফিনের রিপোর্ট। একদিকে ভূ রাজনৈতিক উত্তেজনা আর ট্রাম্পের শুল্ক যুদ্ধে অস্থির বিশ্ববাজার, অন্যদিকে দেশের ভেতরে চড়ে আছে ব্যাংক ঋণের সুদহার, কলকারখানায় বাড়ানো হয়েছে গ্যাসের দাম। এসব চ্যালেঞ্জের মুখে রপ্তানি বাজার হারালে চাপে পড়বে দেশের রিজার্ভ ও কর্মসংস্থানের সুযোগ। এমন জটিল সমীকরণের মধ্যেই আগামী মাসে আসছে 2025-26 অর্থ বছরের বাজেট। বাজেটে সবুজ কারখানায় 10% সহ পোশাক খাতে বিদ্যমান 12% কর্পোরেট কর হার এবারও বহাল রাখার দাবি তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের। বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে উৎসে কর 1% থেকে কমিয়ে 0.6% চান তারা। ট্যাক্স যেটা আমরা বলি ওটা এখানে 1%-এ আছে। আমাদের আগে যে পার্সেন্টেজটা ছিল সেটা ছিল 0.6। আমরা যদি ওখানে ফেরত যেতে পারি তাহলে অবশ্যই অনেক বেনিফিটেড হব। ব্যবসা সহজীকরণের পথে অডিট জটিলতা থেকে মুক্তি চান উদ্যোক্তারা। পোশাকের বাজারে ভারত ভিয়েতনামকে টেক্কা দিতে নীতি ও অর্থ সহায়তা দেয়া সহ নানা কৌশলে সরকারকে এগিয়ে আসার তাগিদ তাদের। এলডিসি কে সামনে আছে, ইনসেন্টিভ থাকবে না সেটা আমরাও জানি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রণোদনা বলে না, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে গ্যাস বিলের উপরে ব্যাট মৌকুব করতে পারে, এটা এলাকা ভিত্তিক সুযোগ সুবিধা দিতে পারে। আমার সিএম এর উপরে ডলার রেট একটু বাড়া দিতে পারে। কাস্টমসের যে অডিট প্রক্রিয়া নিয়ে যে হয়রানি, এটা আমরা চাই যে ডিজিটালাইজ করতে চাচ্ছেন এটা যেন পূর্ণাঙ্গভাবে চালু হয়। যেন সব কিছুই যদি অনলাইনে থাকে তাহলে নতুন করে আবার অডিট করা লাগবে কেন? এটা একটা যদি লাগেই আমরা চাই যেন এই অডিটটা থার্ড পার্টি করে। তবে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে না পারলে সব উদ্যোগ ভেস্তে যাবে দাবি করে গ্যাস বিদ্যুতের চাহিদা পূরণে সরকারের স্পষ্ট কৌশল দেখতে চান পোশাক শিল্পের দ্বিতীয় প্রজন্ম। গ্যাসের প্রায়োরিটাইজেশন, এনার্জি কমিটমেন্টে যে আমরা এতটুকু আপনারা পাবেন, ওইটা যদি না দিতে পারে ওইটাকে তাহলে ব্যালেন্স করার জন্য, যদি ওইটা না দিতে পারে ওইটাতে যে ক্ষতিটা হচ্ছে ওইটাকে ব্যালেন্স করার জন্য কি সরকারের ইনসেন্টিভাইজ করা উচিত না ইন্ডাস্ট্রিটাকে? ইটস আ পিওর মানে সিম্পল ক্যালকুলেশন। কিন্তু উৎপাদন খাত যেন পণ্য তৈরি ও সময় মতো বাজারে সরবরাহ করতে পারে সেজন্য জ্বালানি সহ বিদ্যমান সংকট দূর করার পরামর্শ অর্থনীতিবিদদের। অ্যাট এনি কস্ট তাদের যারা শিল্প প্রতিষ্ঠান আছে যেসব এরিয়াতে, সেখানে বিদ্যুৎ গ্যাস নিরবচ্ছিন্ন দেওয়ার কোন পন্থা আছে সেই পন্থাটা নিয়ে এটা নিশ্চিত করতে হবে। ম্যানমেড ফাইবার সহ বৈচিত্র্যময় পোশাক তৈরিতে বিশেষ ঋণ বিনিয়োগ কর্মসূচি নিয়েও সরকারকে কাজ করার তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। লিকেজ থেকে বিস্ফোরণে 3 শিশু সহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। দক্ষিণ আনন্দনগরে আনসার ক্যাম্পের পাশে নির্মাণাধীন একটি ভবনের লাইনে লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। শুক্রবার মধ্যরাতে পাশের বাসার রান্নাঘরে লাইটার জ্বালালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নির্মাণ শ্রমিক তোফাজ্জল, তার স্ত্রী এবং তাদের 3 মেয়ে দগ্ধ হয়। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। কয়েল ধরাতে আগুন প্রেস করছে অথবা সিগারেট ধরাতে আগুন প্রেস করছে। এই অবস্থায় পাশে একটা ফ্রিজ এবং কম্প্রেসর ছিল। এই অবস্থায় গ্যাসের ইয়াতে রুম দেওয়াল ফেটে ওনারা 5 জনই দগ্ধ অবস্থায় এই বার্ন ইউনিটে এসে ভর্তি হয়েছে। সবারই আসলে মেজর বার্ন। যিনি আছেন তোফাজ্জল, 45 বছর বয়স, ওনার হচ্ছে 80% পড়েছে।
মানসুরা 35 বছর বয়স, ওনার হচ্ছে আপনার 67% পুড়েছে এবং ওই ফ্যামিলির 3টি বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। ওনাদেরও হচ্ছে একজনের 66%, একজনের 60% এবং একজনের 30% পড়েছে এবং সবার শ্বাসনালী পড়েছে। সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। মাদারীপুরে আরিয়াল খাঁ নদীতে পিকনিকের ট্রলার ডুবে নিখোঁজ যুবক সুমন সিপাহীকে উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ভোর 5:30 থেকে নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিসের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার বিকেলে স্থানীয় যুবকরা ট্রলার ভাড়া করে আনন্দ ভ্রমণে বের হয়। আরিয়াল খাঁ নদীর বিভিন্ন এলাকা ঘুরে ফেরার পথে বাহেরচর কাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাল্ক হেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে মুহূর্তে ডুবে যায় ট্রলারটি। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ হন সুমন। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে মাদারীপুরের বাহেরচর কাতলা এলাকায় আছেন সহকর্মী সঞ্জয় কর্মকর্তা, তার কাছে। মাদারীপুর সদরের পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলায় যে পিকনিকের ট্রলারটি ডুবে যায়, সেই ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ট্রলার চালক সুমন সিপাহী এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এতে 5 সদস্যের একটি সদস্য তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন। আরিয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে তারা উদ্ধার চালালেও এখন পর্যন্ত সুমনের সন্ধান পাওয়া যায়নি। আরিয়াল খাঁ নদে স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের। নিখোঁজ সুমনের সন্ধান পেতে আরিয়াল খাঁ নদের পারে স্বজনদের ভিড় দেখা গেছে। আমরা কথা বলছিলাম মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার জাহিদুল ইসলাম ভুইয়ার সাথে। তিনি জানিয়েছেন যে এই উদ্ধার অভিযান চলবে, যে পর্যন্ত সুমনকে না পাওয়া যাবে ঠিক সেই পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। গত রাতে পিকনিকে শেষে যখন তারা ট্রলারটি নিয়ে ফিরছিল, ঠিক তাদের বাড়ির কাছাকাছি যখন আসছে, ঠিক তখনই আরিয়াল খাঁ নদে আসা বিপরীত থেকে আসা একটি বালহেটের সঙ্গে ধাক্কা লাগে এবং সেই ধাক্কায় ট্রলারটি নদে ডুবে যায়। এতে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে। পরবর্তীতে অন্যান্য কয়েকটি ট্রলার যোগে সবাইকে উদ্ধার করা হলেও ট্রলার চালক সুমন সিপাহীকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় বেশ কয়েকজন আহত রয়েছেন, তাদেরকে উদ্ধার করে মাদারীপুর 250 সোজা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে সাপিন মাতুব্বার নামে একজনের অবস্থা গুরুতর বলে আমাদেরকে চিকিৎসক সূত্রে জানানো হয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা পুলিশের সাথে, তারা বলছেন যে অবৈধভাবে চলাচলকারী বালহেটের যে চালক রয়েছে, মালিক রয়েছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য তারা তৎপরতা চালাচ্ছেন। এই আরিয়াল খাঁ নদের যে বিভিন্ন পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে কিন্তু ফায়ার সার্ভিস এখন পর্যন্ত উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে সুমন সিপাহীর এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে যে পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে না পাওয়া যাবে তারা অভিযান চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুর সদরে যে পিকনিকের ট্রলার ডুবে নিখোঁজ রয়েছে যুবক, তার সবশেষ। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মাতারবাড়ি এবং বে টার্মিনালের নাব্য রক্ষা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পলি জমা রোধ করতে এসব চ্যানেলে 12 থেকে 18 মিটার গভীরতা ড্রেজিং প্রয়োজন হলেও বন্দরে রয়েছে পুরাতন 12 মিটার গভীরতা ড্রেজার। নাব্যরক্ষায় কেনা হচ্ছে 3টি অত্যাধুনিক হপার ড্রেজার ও কাটিং সেকশন মেশিন। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদর রিপোর্ট। মাত্র 6 নটিক্যাল মাইলের চট্টগ্রাম বন্দরের এখন নিজস্ব সীমা 64 নটিক্যাল মাইল পেরিয়ে গেছে। বন্দরের আলফা, ব্রেভো এবং চার্লি অ্যাঙ্কারেজের সঙ্গে যুক্ত হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি আধুনিক বন্দর হিসেবে গড়ে উঠতে যাওয়া বে টার্মিনাল। খনকের সাথে সাথে আরো নতুন নতুন সেই ধরনের টেলিং সেকশন হপার ড্রেজার কেনার, যেটা হয়তো মাতারবাড়িতে কাজ করবে, যেখানে আমাদের ডিজাইন ডেপথ 16 মিটার, বে টার্মিনালে হয়তো 11.5 থেকে 12 মিটার মতো ডিজাইন ডেপথ থাকবে। অন্তত 9.5 কোটি টাকা খরচ করে কয়েক বছর আগে 14.5 মিটার মাটি খনন করে তৈরি করা হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জাহাজ চলাচলের এই চ্যানেল। টার্মিনালের স্থাপনা তৈরি না হলেও 3টি অতি গুরুত্বপূর্ণ নৌ চ্যানেলের নাব্য রক্ষায় প্রয়োজন পলি জমা ঠেকানো। আমাদের যেহেতু এখন চ্যানেলের গভীরতা অনেক বেশি হচ্ছে মাতারবাড়িতে এবং বে টার্মিনালে, সেই হিসেবে আমাদের অধিক সক্ষমতা সম্পন্ন ড্রেজার প্রকিউর করা দরকার। সেই প্রক্রিয়াতে আমরা আগাচ্ছি। স্বাধীনতার পর বন্দরের কাজের পরিধি এবং সক্ষমতা বাড়লো, নাব্য রক্ষায় কেনা হয়নি কোনো আধুনিক ড্রেজার মেশিন। নষ্ট হয়ে যাওয়া খনক মেরামত করে চলছে প্রাথমিক খননের কাজ। চট্টগ্রাম বন্দরের একমাত্র ড্রেজার এই খনক।
12 মিটার গভীরে গিয়ে খনন করতে পারে এই খনক। তবে চট্টগ্রামের বন্দরের নাব্য রক্ষায় কর্ণফুলী নদীতে প্রয়োজন 14 মিটার গভীরতার, সেই সাথে মাতার বাড়িতে প্রয়োজন 16 মিটার এবং বে টার্মিনালের প্রয়োজন 18 মিটার গভীরতার ড্রেজার মেশিন, যা খনক দিয়ে সম্ভব নয়। তবে আর অপেক্ষা নয়, বন্দর, মাতারবাড়ি এবং বে টার্মিনালের জন্য কেনা হচ্ছে 2টি হপার ড্রেজার এবং 1টি কাটিং সেকশন মেশিন। ঠিকাদারের ড্রেজারের পরিবর্তে নিজস্ব ড্রেজিং মেশিন বহরে যুক্ত হলে বছরে অন্তত 300 কোটি টাকা সাশ্রয়ের আশা বন্দর চেয়ারম্যানের। বিদেশি বা অন্য কোনো কোম্পানি দিয়ে করতে যায় তাহলে দেখা যাবে 2-3 বছরে যে খরচ হবে সেই খরচ দিয়েই আমরা কিন্তু আসলে ড্রেজার কিনতে পারবো। এই জন্য আমরা কোনো কারোর উপর নির্ভর করতে চাই না, এটা আমরা সেলফ সাস্টেইন হতে চাই। 14 থেকে 18 মিটার গভীরতা গিয়ে হপার ড্রেজার পলি অপসারণ করলো। পলিথিন সহ অন্যান্য আবর্জনা জমাট বেঁধে যাওয়া মাটি কাটতে প্রয়োজন কাটিং সেকশন মেশিন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। লক্ষ্মীপুরের খরস্রোতা ভুলুয়া নদী এখন মৃত প্রায়। নাব্য সংকট ও দখলের কবলে কমেছে প্রশস্ততা। দীর্ঘদিনও খনন না হওয়ায় শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে যায়, এতে ব্যাহত হয় চাষাবাদ। অন্যদিকে প্রভাবশালীরা বাঁধ নির্মাণের কারণে বর্ষায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। অবৈধ দখলদারদের উচ্ছেদের আশ্বাস স্থানীয় প্রশাসনের। মাঝারুল আনোয়ার টিপুর রিপোর্ট। অসংখ্য বাঁশ ও গাছের ডালপালা পুঁতে রাখা দেখে মনে হবে কোনো জলাশয়ে মাছের অভয়ারণ্যের জন্য এমন পদ্ধতি, কিন্তু প্রকৃতপক্ষে দখলদারদের কবলে পড়ে একটি নদীর এমন করুণ দশা। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি উপজেলার উপর দিয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে ভুলুয়া নদী। নাব্য সংকট, অবৈধ দখলের কারণে পলি জমে নদীটি এখন মরাখালে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা বাঁধ নির্মাণ করায় চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি বর্ষায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বড় বড় নেতারা নদী হলের বিচ্ছিন্ন পিছখানে বান্ধিয়ে দিই, এই মাথায় রোড করিয়ে লাগছে গায়ে গোয়া চলের, এখন তার জলাবদ্ধতাই আপনার আমান শ্বাস হইতেছে না। গত বছরও জমিনে পানি এতটুক হয়েছে, বন্যা হয়েছে এবং মানুষের গায়ে গৃহস্থী করতে পারে না। প্রশাসনকে আমরা বারবার অবহিত করার পরও প্রশাসন কেন এই অবৈধ উচ্ছেদ করে না সেটা আমরা আসলে জানি না। তবে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, নদীটির 18 কিলোমিটার এলাকা খননের জন্য একটি প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যেসব জায়গা অবৈধভাবে বাদ দেওয়া হয়েছে সেই বাঁধগুলো প্রশাসনের তরফ থেকে অভিযানের মাধ্যমে সেগুলো ভেঙে ফেলা হবে, কেটে দেওয়া হবে এবং অবৈধ জাল যেন না হয় এটির বিষয়ে ইতিমধ্যে আমরা একটি আলাদা সভা করেছি। আমরা এটা মানুষের উপকারের জন্য এবং এলাকার উপকারের জন্য, কৃষিভূমির উপকারের জন্য আমরা অবশ্যই সেটা খনন করব। 76 কিলোমিটার দীর্ঘ ভুলুয়া নদীর প্রস্থ ছিল প্রায় 300 মিটার, তা কমে দাঁড়িয়েছে এখন 68 মিটারে। লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার মানুষের দুঃখ এই ভুলুয়া নদী। একসময়ের খরস্রোতা এই ভুলুয়া নদী দখল ও দূষণের কবলে পড়ে এখন প্রায় মৃত। নদীটি খননের উদ্যোগ নিলে এই অঞ্চলে কৃষিকাজের যেমন আমূল পরিবর্তন আসবে, তেমনি ভাগ্য বদলাবে হাজারো কৃষকের। কমলনগরের চট্টিকা এলাকা থেকে মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম হাজাপাড়া গ্রামে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। পাহাড়ের ছড়াছড়ি ও নালার পানি ব্যবহার করতে হয় বাসিন্দাদের, এতে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হন অনেকেই। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এভাবেই দিনের পর দিন পাহাড়ের পাদদেশ থেকে মাথায় করে পানি সংগ্রহ করতে হয় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম হাজাপাড়ার বাসিন্দাদের। আর সেই পানি দিয়ে চলে তাদের খাওয়া ও রান্নাবান্না সহ দৈনন্দিন কাজ। বর্ষা মৌসুমে চাহিদা মতো পানি সংগ্রহ করতে পারলেও গ্রীষ্মে দেখা দেয় চরম পানির সংকট। গ্রামে কোনো নলকূপ না থাকায় অনেকটা বাধ্য হয়ে কুয়া, ছড়া, ঝিরি ও নালার ময়লা পানি ব্যবহার করে থাকেন স্থানীয়রা। এতে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। সুপেয় পানির ব্যবস্থা করার দাবি বাসিন্দাদের। এই পানি তো খুব খারাপ, আমাদের গ্রামে বাচ্চা টাচা খাইলে অসুস্থ হয়ে যায়। পানি খেতে অনেক অসুবিধা হয়, এখানে পানির খুবই ময়লা। নির্দলীয় সরকার যদি আমাদের এই এলাকার যদি একটু নজর দেয় তাহলে আমরা সেই পানির থেকে এবং যোগাযোগ অবস্থা থেকে আমরা নিরসন পাবো।
পানীয় জলের ব্যবস্থার জন্য এখানে যেহেতু রিংওয়েল টিউবওয়েল হয় না, বিকল্প যেসব উপায় আছে সেসব উপায়ে এখানে মানুষের সুপেয় পানির ব্যবস্থা করা দরকার রয়েছে। এ ব্যাপারে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পলাশ চন্দ্র দাসের কাছে বারবার গিয়েও অফিসে পাওয়া যায়নি। তবে গ্রামটিতে সুপেয় পানি সংকটের কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। পার্বত্য অঞ্চল, বিশেষ করে আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলার যে সুপেয় পানির সংকট রয়েছে সেটি নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে এবং আমরা কাজ করছি। আশা করছি যে আমরা খুব শীঘ্রই একটা কর্মপরিকল্পনা নিয়ে এই বিষয়ে একটি ভালো ফলাফল পেতে পারি। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের দুর্গম হাজাপাড়া গ্রামে প্রায় 1000 পরিবারের বসবাস। সময় সংবাদ, খাগড়াছড়ি। সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞায় উপকূলে অলস সময় পার করছেন জেলেরা। 1 মাস পেরিয়ে গেলেও খাদ্য সহায়তা পাননি কক্সবাজারের জেলেরা। এতে মানবতর দিন কাটছে তাদের। তবে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা, তাই কাজ না থাকায় কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় বসে আছেন জেলে আবুল কালাম এবং উসমান গনি। কিন্তু তাদের যেন দুশ্চিন্তার শেষ নেই। জেলে কার্ড থাকলেও এখনো পাননি প্রণোদনার খাদ্য সহায়তা। আমরা এখন খুব কষ্টতে আছি, এবছর এমনি সাগরে মাছ নাই। আর বন্ধ মধ্যে কি সরকার এখনো কিছু না ওদের আর শুধু জেলে আবুল কালাম কিংবা উসমান গনি নন, সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞার প্রায় 1 মাস হতে চলেছে। কিন্তু কক্সবাজার উপকূলের নিবন্ধিত প্রায় 65,000 জেলে এখনো পায়নি তাদের প্রণোদনার খাদ্য সহায়তা, যার কারণে অভাব অনটনের মধ্য দিয়ে পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবন পার করছেন বলছেন জেলেরা। আগে তো মানে 2-4-5 দিন 10 দিন হইলে মতো চলে দিয়েছে, এখন আজ পাই নাই, আজ এখন খবর নাই। কিভাবে চললাম, কিভাবে বাঁচাইলাম, কিভাবে আমরা সংসার চালাইলাম, আমাদের উপর না করবো নেই। আজকে প্রায় 25-26 দিন হয়ে গেছে, আমরা এই যে অসহায়ের মতো থেকে গেছি, আমরা এই যে কিছু পাই নাই, সরকারের দিকে কোনো অনুদানও পাই নাই। আমাদের বন্ধ শেষ হতে চলেছে, কিন্তু এখন আমরা অদ্যবধি জাল পাই না। আমার জেলার খুব অসহায় জীবন যাপন করতেছে। আহ্বান জানাবো আপনারা চাউলগুলো সহসাই জেলেদের হাতে পৌঁছানোর জন্য। তবে দ্রুত জেলেদের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। আমাদের কাছে একটা অ্যালটমেন্ট এসেছে, সেটি হচ্ছে মাসিক 40 কেজি হারে 42 দিনের জন্য 56 কেজি করে বরাদ্দ এসেছে জেলেদের জন্য। সেটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, অচিরেই এটা আমরা যারা সংশ্লিষ্ট জেলে ভাই আছে তাদের কাছে পৌঁছাতে পারে। কক্সবাজারে যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান রয়েছে 6784টি, আর নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 65,000। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদুল আজহা সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ছোট বড় অন্তত 13,000 খামারি হৃষ্টপুষ্ট করছেন পশু। চাহিদার তুলনায় বেশি রয়েছে পশুর সংখ্যা। এ অবস্থায় বাজারে ভারতীয় গরুর প্রবেশ ঠেকানো গেলে লাভবান হওয়ার আশা খামারিদের। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছর বিপুল সংখ্যক গবাদি পশু হৃষ্টপুষ্ট করেন ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা। বড় খামারগুলোই রয়েছে শাহিওয়াল, ফাইটার, নেপালি গির, রাজস্থানী, ওয়েস্টার্ন ফ্রিজিয়ান, উলবাড়ি ষাঁড় ও মহিষ। ছোট ও প্রান্তিক পর্যায়ে খামারে গরুর পাশাপাশি রয়েছে ছাগল ও ভেড়াও। পশুগুলোকে কাঁচা ঘাসের পাশাপাশি দেওয়া হয় খৈল, বসি, খড়সহ প্রাকৃতিক নানা খাবার। শাহিওয়াল আছে, নেপাল গির আছে, উরবাড়ি আছে, হলস্টেইন ফ্রিজিয়ান আছে, সব ধরনের গরু আমাদের ফার্মে আছে। আশা করছি যে কুরবানি ঈদে একটা ভালো দাম পাবো। প্রাকৃতিকভাবে আমাদের লালন পালন করতেছি। জেলায় কোরবানির জন্য প্রস্তুত 1 লাখ গরু, সঙ্গে রয়েছে 12,000 মহিষ, 15,000 ছাগল ও 8,581টি ভেড়া, আর চাহিদা রয়েছে 1,34,000। সীমান্ত পথে ভারতীয় গরুর অনুপ্রবেশ ঠেকানো গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের খামারিরা অনেকটাই লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমার অনেক টাকা খরচ, তো ভারতীয় গরু না আসলে ইনশাল্লাহ লাভবান হবো আমরা। সরকারের কাছে আবেদন একটাই, যে যেন বর্ডার ক্রস করে কোনো গরু না আসে। চাহিদার চেয়ে সরবরাহ অর্জিত থাকায় জেলার চাহিদা মিটিয়ে কুরবানি পশু সরবরাহ করা যাবে পাশের জেলায়। আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে কুরবানির গরু অন্যান্য জেলাতে আমরা সরবরাহ দিতে পারবো, আমাদের এখানে চাহিদা মেটানোর পরেও। ঈদুল আজহাকে সামনে রেখে জেলা স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 500 শতাধিক পশুর হাটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সকালের সময়
তুরস্কে আলোচনায় 1000 যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হল রাশিয়া ইউক্রেন। আগামীতে পুতিন ও জেলেনস্কিকে বৈঠকের মুখোমুখি করাই লক্ষ্য বলেও জানান সংশ্লিষ্টরা। যদিও এই বৈঠকে 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারে মস্কোর দাবি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে কিয়েভ। এই অবস্থায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত রাশিয়ার উপর চাপ বজায় রাখতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। 3 বছরের রক্তক্ষয়ী ও সশস্ত্র যুদ্ধের পর অবশেষে মুখোমুখি আলোচনার টেবিলে রাশিয়া ইউক্রেন। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমা বাহচে প্রাসাদে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রাস্টেম উমেরভ জানান, এই বৈঠকের লক্ষ্য ছিল একটি পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতি অর্জন। তা সম্ভব না হলেও 1000 যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হয়েছে দুই দেশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই বন্দি বিনিময়কে আস্থা অর্জনের একটি ধাপ হিসেবে উল্লেখ করে জানান, উভয় পক্ষ ভবিষ্যতে আরও কিছু বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে। ইউক্রেন 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিলে তা নাকচ করে দেয় রাশিয়া। উল্টো দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি জানায় রাশিয়া, যেটি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানান, দেশটির পরবর্তী লক্ষ্য হচ্ছে প্রেসিডেন্ট জেলেনস্কি ও প্রেসিডেন্ট পুতিনের সরাসরি বৈঠক আয়োজন। রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি জানান, তারা এই প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং ভবিষ্যতে আলোচনার জন্য উভয় পক্ষ একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা উপস্থাপন করবে। এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 30 দিনে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে পুতিন প্রমাণ করেছেন রাশিয়া শান্তি আলোচনায় আন্তরিক নয়। এ অবস্থায় যুদ্ধবিরতি না হলে আরও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহ্বান জানান তিনি। ইউরোপের আলবানিয়া থেকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর তিনি জানান, ইউক্রেন প্রকৃত শান্তির জন্য দ্রুততম পদক্ষেপ নিতে প্রস্তুত। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া কখনো আলোচনার বিরোধিতা করেনি এবং 2022 সালের ইস্তাম্বুল চুক্তির ভিত্তিতে যে কোনো সময় আলোচনা করতে প্রস্তুত তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক না হলে পরিস্থিতির কোনো অগ্রগতি হবে না এবং তিনি শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠক করতে চান। এর আগে শান্তি আলোচনার অংশ হিসেবে ইস্তাম্বুলের ত্রিপক্ষীয় বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং তুরস্ক। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। বৈঠকের মধ্যস্থতা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। নতুন অধিনায়ক লিটন কুমার দাসের অধীনে বছরে প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে রাত 9টায় আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। দুবাইয়ে এ এক ভিন্ন শুরুর অপেক্ষা। শুধু 2026 বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু নয় শুধু বছরে প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে মাঠে নামা। এ ম্যাচ দিয়ে যে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক পথ চলা শুরু লিটন কুমার দাসের। পাকিস্তান সফরের আগে প্রস্তুতির সিরিজ, তবে আন্তর্জাতিক ক্রিকেট বলেই প্রস্তুতির সুযোগ নাই। অনুশীলনে তাই মনোযোগের পুরোটাই। প্রথম ম্যাচের আগে মোটে 2 সেশন পাওয়ার সুযোগ পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা। ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা দুটা গেমে যেন জিততে পারি, দ্য ফার্স্ট প্রায়োরিটি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা চাবো যেন আমরা আমাদের যে সব জায়গাগুলো আগে আমরা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবত, সেই জায়গাগুলো যেন ফুলফিল করতে পারি। দল হিসেবে আরব আমিরাত যতটা জুজুর ভয় ধরাবে, তার চাইতেও বেশি অস্বস্তি এই ফরম্যাটে টাইগারদের ব্যর্থতা। যদিও সবশেষ সিরিজেই ক্লিন সুইপ করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, তবে পরিবর্তিত পরিস্থিতিতে একাদশ সাজানো আর 26-এর বিশ্বকাপ নিয়েই মনোযোগ অধিনায়কের। স্কোয়াডে 5 পেসার, যেখানে উইকেটের বিবেচনায় সুযোগ মিলবে সর্বোচ্চ 3 জনের। এ ম্যাচ খেলেই আইপিএলে উড়াল দেবেন মুস্তাফিজ। তানজিম সাকিব নাকি হাসান মাহমুদ, না দুজনেই সেই সিদ্ধান্ত ম্যাচ ডের উইকেট দেখে। রিশাদ অটো চয়েস, একাদশে থাকছেন শামীম পাটোয়ারিও। দলের সবার কাছেই অধিনায়কের চাওয়া স্পষ্ট। মেসেজ একটা জিনিসই থাকবে যে ফিল ফ্রি। সবাই যেহেতু এই ফরম্যাটে অনেক টেন্স আসে সামটাইমস, তো আমি চাবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট একটা সময় চলে আসবে, বাট আমরা কতটা প্রসেস মেনটেন করতেছি এই জিনিসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। অবশ্য ঘরের মাঠে আমিরাতকে যে হালকাভাবে নেয়ার সুযোগ নেই তা জানা লিটনের, তাই তো ঠিক করেছেন গেম প্ল্যান। ইউএর মাঠে ইউএ অলওয়েজ ভালো দল, তারা এখানে কন্টিনিউ খেলে, তাদের কন্ডিশনটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে।
বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের টিম অনেক ভালো, আমরা চেষ্টা করবো কোপ আপ করার এবং ভালো ক্রিকেটটা খেলার। শারজায় বাংলাদেশের জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন আমিরাতের প্রবাসী দর্শকরা। এ পর্যন্ত ইউএর বিপক্ষে খেলা 3 টি-20তে শতভাগ জয় টাইগারদের। মাহবুব রিমন, সময় সংবাদ। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।